ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে ক্লাস 12-এর 2024 সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল সায়েন্সের উপর খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। এখানে মাল্টিপল চয়েস অর্থাৎ 4টে করে প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। তো আর বাকি এসএকিউ অর্থাৎ এক বাক্যে লিখতে হবে। 2 ধরনের কোশ্চেন তোমাদের দেব ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স। প্রথম কোশ্চেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? মিনিমাম কতজন সদস্য নিয়ে গঠিত হয়? অ্যান্সার, প্রতিটি গ্রাম পঞ্চায়েত 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়। জেলা পরিষদের কার্যাবলী। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন, কে হবেন? এখানে অপশন দেওয়া থাকবে, আমি সরাসরি উত্তর বলবো ডিএম। কার্যনির্বাহী আধিকারিক প্রশ্ন থাকলে ডিএম হবে, জেলা প্রশাসক। আর যদি এরকম প্রশ্ন থাকে যে জেলা পরিষদের কর্ণধার কে, এর উত্তরে হবে সভাধিপতি। খেয়াল রাখতে হবে কার্য আধিকারিক মানে অফিসার, এখানে ডিএম। আর যদি কর্ণধার বলে, জেলা পরিষদের মূল ব্যক্তি বা কর্ণধার বলে, তাহলে উত্তর হবে সভাধিপতি। ভারতের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন। ভারতের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়? 1973 সালে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয়। 3টি স্তর কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। নেক্সট কোশ্চেন, কলকাতা পৌর নিগমের বা কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কি বলা হয়? কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়। নেক্সট কোশ্চেন, বিধানসভার সদস্য হতে গেলে, রাজ্য আইনসভার নাম বিধানসভা, এই বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স অর্থাৎ কমপক্ষে কত বয়স দরকার? 25 ইয়ার্স, 25 বছর। যদি রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়, যেমন বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, এই আইনসভাগুলির নাম হলো বিধানমণ্ডলী। এই বিধানমণ্ডলীর উচ্চকক্ষ বিধান পরিষদ। এই বিধান পরিষদের সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর বয়স লাগবে। কিন্তু বিধানসভা যেখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সেখানে বিধানসভা বলা হয়, আবার দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম বিধানসভা। এক্ষেত্রে মিনিমাম বয়স দরকার 25 বছর। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? লোকসভা না রাজ্যসভা? লোকসভার কাছে। নেক্সট কোশ্চেন, ভারত এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? ভারতে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা ঘোষিত হয়নি? ভারতে এখনো পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি। আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি। জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষিত হয়েছে। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়
জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় 1975 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে। তোমার আভ্যন্তরীণ কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়, কিন্তু আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি। 360 ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। এই জরুরি অবস্থা আজ পর্যন্ত ভারতে ঘোষিত হয়নি। নেক্সট কোশ্চেন, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন, কে বলেছেন? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ। বহু পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে নির্বাচনের পর 7 জন সদস্যকে নিয়ে নির্বাচিত 7 জন সদস্য, এখানে সরকারি দলের থাকবে, বিরোধী দলেরও থাকতে পারে, একাধিক দলে থাকতে পারে। 7 জন সদস্য নিয়ে শাসক মণ্ডলী তৈরি হয়, এটাকে বলা হয় যৌথ শাসক মণ্ডলী। এই যৌথ শাসক মণ্ডলী অর্থাৎ বহু পরিচালকও বলতে পারো, আবার যৌথ শাসক মণ্ডলী বলতে পারো। প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট মানে শাসক হতে পারে, আবার যৌথ শাসক মণ্ডলী হতে পারে। যাই হোক, যে কোনো একটা থাকলেই হবে। এটা হচ্ছে সুইজারল্যান্ডে এই ব্যবস্থা আছে। নেক্সট কোয়েশ্চেন, প্রকৃত শাসক হলো ভারতের প্রকৃত শাসক হলো কে? ভারতের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট এক কক্ষবাদ মানে কি? এখানে বুঝতে হবে, এক কক্ষবাদ মানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এখানে আইনসভা নাই, কিন্তু কোশ্চেন দিতে পারে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা বা এক কক্ষবাদের সমর্থক ল্যাস্কি। এক কক্ষবাদের সমর্থক ল্যাস্কি, ইংল্যান্ডের চিন্তাবিদ ল্যাস্কির লেখা বিখ্যাত লেখা গ্রন্থের নাম এ গ্রামার অফ পলিটিক্স। নেক্সট কোশ্চেন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? এটা কে বলেছেন? এটা বলেছেন লর্ড ব্রাইস। নেক্সট কোশ্চেন, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয়, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, মানে কি প্রয়োজন নেই। আর যদি একমত না হয় তাহলে তা হয় ক্ষতিকর। এ কথা বলেছেন কে? ফরাসি দার্শনিক আবেসিয়ে। অপশান দেওয়া আছে, 4টের মধ্যে একটা। আবেসিয়ে উত্তর। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে। এটা হচ্ছে ব্রিটেনে বা ইংল্যান্ডে, গ্রেট ব্রিটেনে। ইংল্যান্ডে 2009 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 2009-এর আগে ইংল্যান্ডে লর্ডসভার আইনজ্ঞ লর্ডরা, আইন বিশারদরা, কিন্তু লর্ডসভা সদস্য, তারাই বিচারক হিসাবে বিচার কার্য সম্পাদন করতেন। এখানে আরেকটা শর্ট দিতে পারে, বিশ্বের সবথেকে দুর্বল বিচার ব্যবস্থা কোন দেশে? আমেরিকা, ব্রিটেন, ভারত, এরকম থাকবে। ব্রিটেন বলবে দুর্বল বিচার ব্যবস্থা। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো ভিডিও শুনবে আর লিখে নেবে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? স্থায়ী সদস্য সংখ্যা 5। এখানে খেয়াল রাখবে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5 জনের মধ্যে একটা দেশের নাম দিয়ে অপশান দিয়ে প্রশ্ন হতে পারে। আমি বলে রাখছি, তোমরা মোবাইলে বা ল্যাপটপে ম্যাপ দেখবে, ওয়ার্ল্ড ম্যাপের বাঁদিকে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, তার একটু ডাইনে এসে দেখবে গ্রেট ব্রিটেন, UK অর্থাৎ ইংল্যান্ড বা ব্রিটেন, তার নিচে ফ্রান্স। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স। এবার ম্যাপের ডান দিকে উপর দিকে চলে যাও, উপরের দিকে গিয়ে দেখবে যে রাশিয়া, তার নিচে চীন। এই 5টা দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। নেক্সট কোশ্চেন, এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য
গণপ্রজাতান্ত্রিক চীন কবে লাভ করেছে? 1971 সালে। তার আগে চৈনিক প্রজাতন্ত্র নিরাপত্তা পরিষদের সদস্য ছিল যখন জাতিপুঞ্জ গঠিত হয়েছে। চৈনিক প্রজাতন্ত্র পরে অবশ্য হয়েছে, তার কারণ তোমার সাধারণ গণপ্রজাতান্ত্রিক চীন 1949 সালে গঠিত হয়েছে। এই গণপ্রজাতান্ত্রিক চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করেছে 1971 সালে। কোন কোন দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের দাবি করেছে? ভারত, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের দাবি করেছে। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে কোন বিভাগের দ্বারা? জাতিপুঞ্জের 6টা বিভাগ আছে, সাধারণ সভা আছে, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ বা অভিভাবক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, কর্ম দপ্তর। এখানে উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভা নির্বাচিত করে। পরের কোশ্চেন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন গুটরেস। নেক্সট কোশ্চেন, সুম্যান। আবারও বলছি, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান। নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? 1/3 অংশ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা 54। তাহলে কত অংশ সদস্য প্রতি বছর? 3 বছরের জন্য নির্বাচিত হয়। 3 বছরের জন্য প্রতি অংশ 18 জন সদস্য প্রত্যেক বছর বিদায় নেবেন, আবার 18 জন তোমার সদস্য নির্বাচিত হবে। নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক ও সামাজিক ইকোসকের শর্ট ফর্ম মনে রাখবে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের শর্ট ফর্ম হচ্ছে ইকোসক। নেক্সট কোশ্চেন, সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থগুলি সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি। বলেছেন কে? F.H. হার্টম্যান। হার্টম্যান। নেক্সট কোশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। অপশন দেওয়া আছে কাঠমান্ডু কোথায়? নেপালের রাজধানী। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কত সালে? মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947 সালে। গঠনও 1947, আবার কার্যকরী 1947। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও চীন। এই পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? যদি বলে দেশ বলবে এবং রাষ্ট্রনায়কদের নাম বলবে। রাষ্ট্রদের নাম দিয়ে কোশ্চেন হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ঝো এনলাই, চীনের প্রধানমন্ত্রী ঝো এনলাই, এই দুজনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। আবার কোশ্চেন হতে পারে পঞ্চশীল নীতি গৃহীত হয়, পঞ্চশীল নীতি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1954 সালে। তাহলে একাধিক কোশ্চেনের উত্তর পারবে। আমার ভিডিওটা শুনবে, আসবেই কোশ্চেন এইভাবে। নেক্সট কোশ্চেন, ওয়ারশো চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারশো চুক্তি গঠিত হয় সোভিয়েত রাশিয়ার উদ্যোগে 1955 সালে। ওয়ারশো চুক্তি, এই সময় রাষ্ট্রনায়ক ছিলেন মেলেনকভ। এটা অনেক আননোন নাম, কিন্তু অনেকে বলবে যে ক্রুশচেভ না, ক্রুশচেভ হলো 1956 সালে। ক্রুশচেভ স্ট্যালিনের সব নীতিকে বিদায় দিয়েছেন, অস্বীকার করেছেন, পরিত্যাগ করেছেন। সোভিয়েত ইউনিয়ন, এক কথা এখানে অপশন দেওয়া আছে সোভিয়েত ইউনিয়ন। দেশের নাম
কে দিয়ে, কার কার উদ্যোগে? সোভিয়েত রাশিয়ার উদ্যোগে। কোন চুক্তি? এখানে ওয়ারশো চুক্তি, এটা কিন্তু সামরিক চুক্তি। নেক্সট কোশ্চেন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, দেখো প্রথম ব্যবহার করেন, একদম প্রথম ব্যবহার আর প্রয়োগ বইয়ে আছে লিপম্যান, কিন্তু প্রথম ব্যবহার বলছে, এখানে ভাষাগত গন্ডগোল আছে। প্রথম লিখেছেন, এই শব্দটা ব্যবহার করেছেন, এই শব্দটা ব্যবহার করেছেন কে? তোমার বার্নার্ড বারুস প্রথম ব্যবহার করেছেন, প্রথম লিখেছেন শব্দটা, কিন্তু এই শব্দটাকে আবার অন্য জায়গায় ব্যবহার করেছেন, নিউজ পেপারে ব্যবহার করেছেন। ওয়াটার লিপম্যান, এটা খুব অসুবিধা, মানে কনফিউশন কোশ্চেন, ঠিক রাখতে হবে। প্রয়োগ করেছেন বলে লিপম্যান বলতে হবে। নেক্সট কোশ্চেন, এবার আমরা আসছি তোমার কিছু এসএকিউ কোশ্চেন, এক বাক্যে বা দুই বাক্যে উত্তর। প্রশ্ন, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছেন? আমার ডিটেলস ভিডিও আছে, লেকচার ভিডিও আছে, সেখানে উত্তর আছে এর। আমি আবার বলছি, নিকিতা ক্রুশ্চেভ কোন সোভিয়েত নেতা, রাষ্ট্রনায়ক শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করেন? নিকিতা ক্রুশ্চেভ। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার মাথার থেকে জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ দেশ, এই সমস্ত বিষয়গুলো তার মাথায় আসে। জোট নিরপেক্ষ আন্দোলনে কোন দেশ নেতৃত্ব দিয়েছে? প্রশ্ন হতে পারে। ভারত। জোট নিরপেক্ষ নেতার নাম জওহরলাল নেহেরু। আরেকটা কথা মনে রাখবে যে মানে নেহেরু ছাড়া দুজন নেতার নাম চাইতে পারে। নেহেরু বলবে এক নম্বরে, দুয়ে ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ বলবে। আরেকটা জেনে রাখো, যুগোস্লাভিয়ার রাষ্ট্রনায়ক মার্শাল টিটো। চার নম্বরে মনে রাখবে মিশরের নাসের রাষ্ট্রনায়ক। আর হচ্ছে তোমার নক্রুমা, ঘানার প্রেসিডেন্ট নক্রুমা। এই কজনের নাম মনে রাখবে। এছাড়াও আরো কোশ্চেনের উত্তর তোমরা দিতে পারবে। সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়? সিমলা চুক্তি, ভারত পাক যুদ্ধ হয় 1971 সালে, সিমলা চুক্তি সম্পাদিত হয় 1972 সালে। সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়? ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় ঘটে। 93,000 সেনা ভারত আটক করেছিল। 93,000, কোনো বই 90,000 আছে। এই সেনা ফেরত, আর পাকিস্তান ও ভারতের মধ্যে যে বিরোধ আছে, সেই বিরোধের মীমাংসা উভয় দেশ এক জায়গায় বসে মীমাংসা করে নেবে, তৃতীয় পক্ষ এর মধ্যে আসবে না। এই হলো সিমলা চুক্তি। এই কারণে সিমলা চুক্তি তোমার মানে হয়। কাশ্মীর সমস্যা, সেটা ভারত এবং পাকিস্তান সরকার উভয়ে মিলিত হয়ে সমাধান করবে। এই কারণে সিমলা চুক্তি সম্পাদিত হয়। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি? সম্মিলিত জাতিপুঞ্জ যৌথ নিরাপত্তা হলো যে একাধিক রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য একাধিক রাষ্ট্র মিলিত হয়ে আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে একসাথে অগ্রসর হয়ে মোকাবিলা করবে, প্রয়োজন হলে যুদ্ধ করবে, যুদ্ধের মাধ্যমে মোকাবিলা করবে। নেক্সট কোশ্চেন, ওসি পরিষদের একটি কাজ উল্লেখ করো। ওসি পরিষদের একটি কাজ হলো পৃথিবীর যেসব অঞ্চল পিছিয়ে আছে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা দেখা দিয়েছে, সামাজিক ক্ষেত্রে মানুষ পিছিয়ে আছে, সেই সব অঞ্চলের উন্নতি করা, সার্বিক উন্নতি করা, এটা হলো ওসি পরিষদের বা অভিভাবক পরিষদের কাজ। ইউএনএসকো ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস
educational, scientific and cultural organization. Next question. Spirit of Laws গ্রন্থের রচয়িতা কে? Spirit of Laws গ্রন্থের রচয়িতা মন্টেস্কু, ফরাসি দার্শনিক। এখানে আরেকটা শর্ট ফরাসি দার্শনিকের উপরে আসতে পারে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্টেস্কু। আলাদা এক্সট্রা কোশ্চেন। স্পিরিট অফ লজ কত সালে ঘোষিত হয়? 1748 সালে। স্পিরিট অফ লজ গ্রন্থে মন্টেস্কু কোন বিষয় উল্লেখ করেন? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি উল্লেখ করেন। মন্টেস্কু কেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণ করেন? নীতির কথা বলেছেন এই কারণে যে ফরাসি দেশের জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রদান করতে হবে, এই কারণে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ। নেক্সট কোশ্চেন। আমলাতন্ত্র বলতে কি বুঝো? আমলাতন্ত্র হলো সরকারের উচ্চপদস্থ স্থায়ী কর্মচারী যারা সরকারি নীতিকে বাস্তবে রূপায়িত করে, তাদের শাসনকেই বলা হয় আমলাতন্ত্র। নেক্সট কোশ্চেন। সরকারের উচ্চপদস্থ স্থায়ী কর্মচারী এবং সরকারি নীতিকে যারা বাস্তবে রূপায়িত করে, তারাই হলো, তাদের শাসনকে বলা হচ্ছে আমলাতন্ত্র। নেক্সট কোশ্চেন। অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো? অর্পিত ক্ষমতা প্রসূত, সাধারণত আইন বিভাগ আইন তৈরি করে, কিন্তু শাসন বিভাগ ওই আইনকে বাস্তবে প্রয়োগ করতে গিয়ে দেখে যে আরও কিছু আইন তৈরি করা দরকার, তখন শাসন বিভাগ আইন তৈরি করে। এই শাসন বিভাগের তৈরি আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়। কেন বলা হয় প্রশ্ন করতে পারে। অর্পিত ক্ষমতা প্রসূত আইন কেন বলা হয় শাসন বিভাগের তৈরি আইনকে? রাষ্ট্রের কাজ অনেক, সব কাজের উপর আইন বিভাগ আইন তৈরি করে শেষ করতে পারে না, তাই আইন বিভাগ আগে থেকেই দায়িত্ব দিয়ে রেখেছে শাসন বিভাগ তুমি আইন তৈরি করবা, তাই সেক্ষেত্রে আইন তৈরি করে শাসন বিভাগ। এইটাকে বলা হচ্ছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন। নেক্সট কোশ্চেন। ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম হচ্ছে, খুব সহজ প্রশ্ন, পঞ্চায়েত সমিতি। যদি বলে যে মধ্যবর্তী স্তরে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরে কোনটা অবস্থিত? পঞ্চায়েত সমিতি। দ্বিতীয় স্তরে গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় স্তরে কোনটা অবস্থিত? পঞ্চায়েত সমিতি। নেক্সট কোশ্চেন। বড় কমিটি, খুব ইম্পর্ট্যান্ট। বড় কমিটি এটা হচ্ছে পৌরসভার নির্বাচনের পর তোমার একটা ওয়ার্ডের যে কাউন্সিলর থাকে, সেই কাউন্সিলরকে সভাপতি করে ওয়ার্ডের সার্বিক উন্নতির জন্য পানীয় জল সরবরাহ, নোংরা জল পরিষ্কার, জল নিষ্কাশনের ব্যবস্থা, আবর্জনা পরিষ্কার, আর লাইটের ব্যবস্থা ইত্যাদি ব্যাপারে তোমার দেখাশোনা করা, এবং দরকার হলে পৌরসভা থেকে বলা, চেয়ারম্যানকে বলা, কাউন্সিলর সহ, এই ব্যাপারে একটা কমিটি তৈরি হয়, একে বলা হয় বড় কমিটি। বড় কমিটি একটা ওয়ার্ডে একটা হতে পারে, আবার একাধিক ওয়ার্ড মিলে তোমার একাধিক ওয়ার্ড মিলেও, পাশাপাশি একাধিক ওয়ার্ড মিলেও বড় কমিটি তৈরি হতে পারে। তাহলে বড় কমিটি হলো যে পৌরসভার, ছোট ছোট শহরে যে পৌরসভা আছে, মিউনিসিপ্যালিটি আছে, সেই মিউনিসিপ্যালিটিতে তোমার একটা ওয়ার্ডের এবং একাধিক ওয়ার্ডের চেয়ারম্যান, কাউন্সিলরকে নিয়ে, এবং তাদের ওয়ার্ডে একটা হলে বিশেষজ্ঞ, যারা বিশেষ ব্যক্তি, যারা দরদি মানুষের কাজ ভালোবাসে, সমাজসেবামূলক কাজ করে বেড়ায়, এমন ব্যক্তিদের নিয়ে একটা কমিটি গঠিত হয়, একে বলা হয় বড় কমিটি। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস, খুব সোজা, রাজ্য সরকার থেকে পাওনা টাকা এবং কেন্দ্র সরকার থেকে পাওনা টাকা আয়ের উৎস। নাম্বার 2, ঋণ নিতে পারে, পৌরসভা ঋণ নিতে পারে। নাম্বার 3, বাড়ি ঘর রাস্তাঘাট এর উপরে কর আরোপ করে এবং কর আদায় করে, এটা নিজস্ব উৎস পৌরসভা। নেক্সট, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে দুটি পদ্ধতির নাম উল্লেখ করো। ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতি, একটা হচ্ছে একটা হচ্ছে তোমার
মানে কি বলবো, একটা হলো প্রক্সি ওয়ার একটা কৌশল। প্রক্সি ওয়ার মানে কি, সরাসরি কোনো সুপার পাওয়ার স্টেট সরাসরি যুদ্ধ করতে যাবে না, আড়াল থেকে অন্য শক্তির মাধ্যমে যুদ্ধ করাবে বা অশান্তি সৃষ্টি করাবে, টেনশন তৈরি করবে। এটা হলো প্রক্সি ওয়ার, এটা একটা কৌশল। আর একটা হলো না যুদ্ধ না শান্তি, যুদ্ধ হবে না আবার শান্তিও থাকবে না, একটা উত্তেজনাময় পরিস্থিতি, একে অপরকে সন্দেহ করবে। সুপার পাওয়ার স্টেট দ্বিতীয় মহাযুদ্ধের পর একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটাই হচ্ছে তোমার ঠান্ডা যুদ্ধে গৃহীত পদ্ধতি। কিউবা সংকট কবে হয়? 1962 সালে কিউবা সংকট। কিউবাতে সোভিয়েত রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করে, সেনা মোতায়েন করে কিউবার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আর অন্যদিকে ইউএসএ কিউবাকে ঘিরে ফেলে, কিউবাকে আক্রমণ করবে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে সেনা আছে, যুদ্ধ প্রায় বাঁধবেই। 15 দিন ধরে এই যুদ্ধকালীন অবস্থা ছিল। এই সময়ে কেনেডি আর ক্রুশ্চেভের মধ্যে, ক্রুশ্চেভ হচ্ছে রাশিয়ার রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ, আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট তোমার কেনেডি, উভয়ের মধ্যে একটা আলোচনা হয়। এই অবস্থায় তোমার তৃতীয় মহাযুদ্ধ বেঁধে যাবে এরকম একটা আওয়াজ উঠে গিয়েছিল। এই হচ্ছে বিষয়। নেক্সট কোয়েশ্চেন, সল্টের পুরো রূপ কি? সল্টের পুরো রূপ বা পুরো নাম আর কি, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক অথবা ট্রিটি বলবে। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি, এটা কবে হয়েছিল? 1962 সালে। এটা সল্ট 1 একটা হয়েছে, আবার সল্ট 2 হয়েছে। সল্ট 1 হচ্ছে তোমার 1972 সালে, 1972 সালে। এটাও শর্ট দিতে পারে সালটা। নেক্সট কোয়েশ্চেন, গ্লাসনস্ত কি? গ্লাসনস্ত হচ্ছে গর্বাচোভ যখন সোভিয়েত রাশিয়াতে খুবই ক্রাইসিস চলছে 80-র দশকের মাঝের দিকে, তখন গর্বাচোভ তোমার মার্ক্সবাদের নাম করে একটা ফন্ডামি করে অবাধ ব্যবসা বাণিজ্য নীতি সোভিয়েত রাশিয়ার অর্থনৈতিক উন্নতির জন্য গ্রহণ করেছিলেন। গ্লাসনস্ত হচ্ছে অবাধ ব্যবসা বাণিজ্যের নীতি, উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি মালিকানা তৈরি করা, ব্যক্তির হাতে সম্পদ দিয়ে দেওয়া, কারখানার মালিকানা দিয়ে দেওয়া এবং জমি দিয়ে দেওয়া, এবং উৎপাদন বাড়বে, অবাধ ব্যবসা বাণিজ্য চলবে এবং অর্থনীতি উন্নত হবে। এটা পুঁজিবাদের একটা বৈশিষ্ট্য। এই গ্লাসনস্ত গ্রহণ করেছিলেন। এখানে আরেকটা শর্ট কোশ্চেন দিতে পারে, পেরেস্ত্রোইকা কি? পেরেস্ত্রোইকা হচ্ছে সরাসরি অর্থনৈতিক সংস্কার। রাশিয়া চরম সংকটে পড়েছে, আর্থিক সংকটে পড়েছে, তাই রাশিয়া অর্থনৈতিক সংস্কারের জন্য তোমার ওই পেরেস্ত্রোইকা নীতি গ্রহণ করেছে। আর এটা হলো গ্লাসনস্ত। এটা অর্থনীতির সঙ্গে যুক্ত, কিন্তু এখানে রাজনৈতিক কাঠামো যেটা সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেখানে কিন্তু রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ ছিল। সেই কঠোর নিয়ন্ত্রণকে তুলে দিয়ে, কমিয়ে ব্যক্তি মালিকানাকে দিয়ে উৎপাদন বৃদ্ধি করবার চেষ্টা। দিস ইজ গ্লাসনস্ত। নেক্সট কোয়েশ্চেন, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। তার মাথার থেকে এটা বেরিয়েছিল, কিন্তু ভারত এখানে সহযোগিতা করেছিল। নেক্সট কোয়েশ্চেন, এনআইইও ফুল ফর্ম কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বাংলা হচ্ছে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্ডার মানে এখানে ব্যবস্থা। এটা জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলি গ্রহণ করেছিল, জোট নিরপেক্ষ, এবং জাতিপুঞ্জে তুলে ধরেছিল যে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, এই অর্থনীতি, নতুন যে অর্থনীতি, এটা চালু করতে হবে দরিদ্র দেশগুলি, উন্নয়নশীল দেশগুলোর বিকাশের জন্য, উন্নতির জন্য। এবং এক্ষেত্রে জাতিপুঞ্জ জোট নিরপেক্ষ আন্দোলনের এই যে বক্তব্য, এই যে দাবি, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, শর্ট ফর্ম হচ্ছে এনআইইও, এইটাকে গুরুত্ব দিয়েছিল। নেক্সট, ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে যে কোনো একজন সদস্য কোনো প্রস্তাবে
আপত্তি করলে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। যে কোনো একজন সদস্যের আপত্তিতে প্রস্তাব বাতিল হয়ে যাওয়া, এটাকে বলা হয় ভিটো ক্ষমতা। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? চার্টার ইংরেজিতে, বাংলার নাম কি? সনদ। সংবিধান বললে ভুল হবে, চার্টার বা সনদ। নেক্সট কোশ্চেন হলো, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুটারেস। 2017 সালে অ্যান্টোনিও গুটারেস নির্বাচিত হয়েছে। 2022 সালে পুনরায় নির্বাচিত হয়েছে। মহাসচিব দুবার নির্বাচিত হতে পারে, 10 বছর 10 বছর টার্ম থাকতে পারে, কিন্তু এরপরে আর উনি ভোটে দাঁড়াতে পারবেন না। এখানে মহাসচিবকে নির্বাচিত করে জাতিপুঞ্জের সাধারণ সভা, এটাগুলো খেয়াল রাখো। প্রথম মহাসচিবকে এরকম একটা শর্ট দিতে পারে, ট্রিগভিলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিগভিলি। বর্তমান মহাসচিবকে অ্যান্টোনিও গুটারেস 2017 সালে, কিন্তু এর আগে বান কি মুন ছিল। 18তে যারা ছাত্র তারা ওই বান কি মুন লিখেছেন, আমার ভেছে, কিন্তু তা হয় না, এগুলো খুব খবর রাখতে হয়। নেক্সট, কাকে ক্যাবিনেট তরুণের ভিত্তি প্রস্তর বলা হয়? কি স্টোন অফ দি ক্যাবিনেট আর্টস? আমাদের কেন্দ্র সরকারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, আর রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী। আমি আরেকটা শর্ট আমি অ্যাড করে দিলাম। আমি যে কটা শর্ট বললাম তার থেকে কিন্তু অনেক শর্ট তোমাদের সাইডে বলেছি, সেগুলো লিখে নেবে। কাকে ক্যাবিনেট তরুণের স্তম্ভ বলা হয়? রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে, আর ভারতবর্ষের কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার তোমার মূল ভিত্তি, কি স্টোন অফ দি ক্যাবিনেট আছে, মূল ব্যক্তি, মধ্যমণি। আবার মধ্যমণি এই কথাটা বলতে পারে, হ্যাঁ, মধ্যমণি, কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যমণি কাকে বলা হয়? প্রধানমন্ত্রী। ভারতের প্রকৃত শাসককে প্রধানমন্ত্রী। হ্যাঁ, আকাশের তারকারাজির মধ্যে, আকাশে বহু তারা দেখতে পাও, সেই তারার মধ্যে বিরাজমান চন্দ্র, সেই চন্দ্র মানে কি ওই তোমার পূর্ণিমার যে চাঁদ আর কি, ঝকঝকি তকতকে আলো দিচ্ছে, সেই চাঁদের সঙ্গে তোমার তুলনা করা হয় প্রধানমন্ত্রীকে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পেশ করেন। তবে পদত্যাগপত্র নিয়ে আলোচনা হবে, স্পিকার সভাপতিত্ব করবেন এবং সেখানে 2/3 মেজরিটির ভিত্তিতে তার যদি বিরুদ্ধে কোনো অভিযোগ আসে এবং পদত্যাগপত্রকে বিবেচনা করবেন, আর পদত্যাগ যদি করায় সেখানে 2/3 মেজরিটি মহাবিচার পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কোশ্চেন, রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। রাজ্যপালের যোগ্যতা খুব সহজ, ভারতের নাগরিক তো হতেই হবে, এটা সব ক্ষেত্রেই। 35 রাজ্যপালকে 35 বছর বয়স হতে হবে, আর তাকে ওই কোনো লোকসভার সদস্য থাকলে হবে না, রাজ্যসভার সদস্য পদে থাকলে হবে না, কোনো লাভজনক পদে থাকলে হবে না, বড় চাকরি করবে তাহলে যে উপরাজ্যপাল হতে পারবে না। যাই হোক, আজকে আলোচনা করলাম, পরে আরেকটা ভিডিও এরকম টাইমে দেবো, একদম সারা বই থেকে ক্লাস 12-এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আমি প্রশ্ন করে এবং তার সঙ্গে সঙ্গে উত্তর বলে দিলাম। এটা তোমরা ভালো করে দেখবে, হ্যাঁ, এটা ভালো করে দেখবে, আশা করি তোমরা পাবে। আমি গোটা সিলেবাসের উপরে কোশ্চেন করেছি, আরও ভালো ভালো কোশ্চেন দিয়ে দেবো। হ্যাঁ, শুধু আরেকটা আমি বারবার বলেছি যে এমসিকিউ পারতে হলে না তোমরা ওই যে যারা সব, আমি ওই যে এটাও আনসাইন্টিফিক বলতে গেলে, সব করে ওই সব প্রশ্ন উত্তর লেখায় যারা বসে বসে চটে বসে, ওই করে হয় না, টেক্সট বই পড়তে হয়। আমি কিন্তু আজকে শর্টগুলো বলেছি ঠিকই, তার সঙ্গে সঙ্গে সাইডে কী কী আসতে পারে, হ্যাঁ, সেগুলো কিন্তু পড়ে যাওয়া, সব কমন পাওয়া যাবে। বইটা ভালো করে পড়তে হবে, আর বইটি টেক্সট বইয়ের যে বই, সেই বইয়ে দেখবে যে মোটা হরফে লেখা আছে, এবং শুধু আগের ইয়ারটাকে একটু বাছাই করে নিতে হবে, আগের ইয়ারটাকে এইভাবে যদি করো। আর এখানে বলে দেওয়া আছে, তবে একটা কথা কি, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে কাউন্সিল মানে প্রশ্ন করে অনেক সময়, খুব খারাপ লাগে আর কি। হ্যাঁ, এই যে আজকের এই কোশ্চেনে তোমার দেখা যাবে যে বড় প্রশ্ন দিয়েছে, হ্যাঁ, তোমার ওই যে 5 নাম্বার মেজর পলিটিক্যাল
থিওরি, মেজর পলিটিক্যাল থিওরি 5 নম্বর টপিকে, ওখানে তো কিন্তু দুখানা শর্ট আছে। টাকা তো উচিত না, এমসিকিউ এসিকিউ থাকবে না, ওখানে একটাই কোশ্চেন থাকবে, বড় প্রশ্ন, একটা দুটো দিতে পারে অথবা দিতে দিবে। কি ধরনের প্রশ্ন করলো? এটাও একটা সালের কোশ্চেন আর কি, এটা একটা সালের কোশ্চেন। তারপরে প্রথম চ্যাপ্টারে যে আন্তর্জাতিক সম্পর্ক, সেখানে তো শর্ট কোশ্চেন দেয় না, এখানে আছে কোশ্চেন দেখলাম। আমি বললাম তোমাদের, কিন্তু আমি দিতে বাধ্য হলাম এই কারণে, কাউন্সিল ভুল করবে, যিনি প্রশ্ন করবেন কেন মাথায় রাখবেন না, কেন তার সিলেবাস জানা থাকবে না, সিলেবাস পাশে থাকা উচিত। এটা কিন্তু প্রশ্নের ডিমেরিট, এটা ছাত্রদের সুবিধা হয়ে যায় অনেক সময়, বড় প্রশ্নের মধ্যে থেকে শর্ট পেতে যাবে। গান্ধীজির উপর দুখানা অ্যান্সার আছে দেখলাম, আত্মাহীন যন্ত্র রাষ্ট্রকে। এটা হলো গান্ধীজির রাষ্ট্রতত্ত্ব নাই, কিন্তু গান্ধীজির অহিংসা তত্ত্ব আছে, আর গান্ধীজির তোমার আছে, গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্ব তোমাদের সিলেবাসে আছে। তোমরা সিলেবাসটা দেখবে যে বোর্ডের যে ইংলিশ ভার্সনে যে সিলেবাস আছে, সিলেবাস ধরে এবার এমন কোশ্চেন সেটা হতে পারে যে একদম টোটাল একদম সিলেবাস মেনটেন করবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। আমরা যেভাবে পড়াই, আমি যেভাবে পড়াই, কিন্তু আমি দীর্ঘদিন পড়িয়ে দেখেছি যে কোশ্চেনে 11-এ তো নিয়ম মানেই না, একদমই মানে না। আমার বিনীত আবেদন যে মানা উচিত, এতে সচেতন ছাত্রছাত্রীদের অসুবিধা। তার একটা কথা কি, যে দেখা গেলো আমি এরকম কোশ্চেন দেখেছি যে 11-এ ভারতের সংবিধানের 5টা বৈশিষ্ট্য আলোচনা করো, সেই 5টা বৈশিষ্ট্যের মধ্যে থেকেই 4খানা শর্ট দিয়ে দিচ্ছে, এমসিকিউ দিতে এসিকিউ দিয়ে দিচ্ছে। এটা কি ধরনের? এটা তো হওয়া উচিত না। প্রশ্ন করা খুব কঠিন কাজ, বিশেষ করে এখন এমসিকিউ এসিকিউর যুগে প্রশ্ন করতে গেলে একজন মানে প্রশ্ন সেটারকে মানে অন্তত 5 দিন ভাবতে হবে, প্রশ্ন করতে হবে, কাটতে হবে, এত কঠিন আছে। কিন্তু আমার মনে হয় যে যাই হোক, এটা আমার বলা উচিত না। আমি বললাম, আমি খুব অ্যালার্ট করতে চাই স্টুডেন্টদের, এবং স্টুডেন্টরা যদি অ্যালার্ট না হয় তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ ক্ষতি হবে। তাই ভবিষ্যৎ ক্ষতি ভালো করে পড়তে হবে। এক কথায় কত এখানে পেলাম, 40-এ 40 পেলাম না, 95, 99 পেলাম। আমি ভালো করে শিখতে হবে, এটা আমার বড় কথা। সিস্টেম এগেনস্টে গিয়ে কিছু হবে না, সিস্টেমকে মেনে চলতে হবে। জলে বাস করব, জল ছুবো না, তা কখনই হয় না, জল ছুতেই হবে। তাই আমার রাষ্ট্র কাঠামোর মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের গভর্নমেন্টকে মানতে হবে, আনুগত্য প্রকাশ করতে হবে। পাশাপাশি আমরা নিজেকে ব্যক্তিগতভাবে অন্তত তুলে ধরবার চেষ্টা করব। এই বলে আজকের ভিডিও আমি আলোচনা শেষ করছি।